এই তো বসানো নেই না। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, আর আজকে একটু অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে হওয়াতে ভাবলাম ডালের বড়া বানাই আর তারপরে সেটার একটা ঝোল করি আলু দিয়ে। তাই সেটার জন্য সকালবেলাতেই তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। আর যখনই দেখি যে এরকম তামঝাম করার রান্না রয়েছে, তখন ভাবি যে একটু আগে আগে যদি করে নেওয়া যায় তাহলে সেটাই বেটার। কারণ পরের দিকে আমি জানি না কেন আমার হঠাৎ করে ভীষণ লেথার্জি হয়ে যায়, তার জন্য আর কিছু করতে ইচ্ছে করে না সেই সময়তে। তাই সকাল সকালই কিন্তু এই সমস্ত ডাল বেটে তার মধ্যে রসুন দিয়ে, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে এইটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছিলাম। আর রসুনটা ডালটা বাটার সময়তে তার সাথে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এটা বড়া ভেজে নিচ্ছি। আর তোমরা তো সবাই মোটামুটি জানোই যে ডালের বড়া কি করে ভাজে বা কিরকম ভাবে আর কি প্রিপেয়ার করা হয়, কিরম ভাবে ঝোল বা তরকারি করা হয়, সবটাই তোমাদের জানা। আমি এর আগে একবার করেছিলাম আর এটা সেকেন্ড টাইম করছি। তবে গতবারে পরিমাণে একটু বেশি হয়ে গেছিল, আর সেই জন্য ভাবলাম যে একটু কম করে করি যাতে 1-2 দিনের মধ্যে ফুরিয়ে যায়। তার সাথে অনলাইনে কিছু বাজার অর্ডার করে দিয়েছিলাম। এই দেখো পালং শাক অর্ডার করেছি। তবে এই পালং শাকটা একটু অন্য ধরনের। এটা আগেও একবার খেয়েছিলাম, পালক পানির বানিয়েছিলাম তখন। এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা পালং শাক, যেটা টেক্সচারটা কিন্তু একদম আলাদা। আমরা এরকম পালং শাক ইউজুয়ালি খাই না। সাথে অর্ডার করেছিলাম একটা তেল। এই তেলটা আমরা এবারে প্রথম নিয়েছি, মানে এই ব্র্যান্ডের। এছাড়া নিয়েছিলাম সুইট পাপরিকা, বা যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সেরকমই একটা জার নিয়েছিলাম। আর বেগুন অর্ডার করেছিলাম। বাপরে, বেগুনটা এত বড়, কিন্তু আমার মনে হচ্ছে না বেগুনটা খুব একটা সুবিধের, মানে এটা ভেতরে হয়তো প্রচুর দানা থাকবে। এছাড়া মুসুর ডাল অর্ডার করলাম, কারণ ওই ডাল বাটাটা যেটা করলাম তাতে মুসুর ডাল ফুরিয়ে গেল। আর চাল অর্ডার করেছিলাম আর সামান্য একটু আলু। ব্যাস, এইটাই অনলাইন অর্ডার করেছিলাম। আর এই যে ডালের বড়া তো সব প্রিপেয়ার হয়ে গেছিল। সৌরভ তখন বেরোচ্ছিল, ওকেও একটা দিলাম, ও বলল দারুণ হয়েছে। আর আমিও তারপরে একটা খেলাম। খেয়ে না আমার এত নিজেকে কন্ট্রোল করতে হচ্ছিল, কারণ খেতে দারুণ তো হয়েই ছিল, তবে বারবার ওরকম খেয়ে যদি আমি উড়িয়ে দিই তাহলে অ্যাকচুয়াল খাওয়ার সময় কি আর কিছু বেঁচে থাকবে? সেই জন্য খুব নিজেকে আটকাচ্ছিলাম। তোমাদেরও কি এরকম লোভ লাগছে নাকি এটা দেখে? তাহলে চটপট বানিয়ে ফেলো। সন্ধেবেলা এরকম ডালের বড়া নিয়ে চা নিয়ে বসলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে এখানে প্রায় মেঘলা করে রয়েছে, কারণ ভোরের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। আর সেই সময়টায় আমরা এসে একবার দেখেছিলাম, বারান্দার দিকে জানলা যেহেতু খোলা ছিল, তাই সেটাকে বন্ধ করতে হয়েছিল, নয়তো প্রচুর প্রচুর ছাঁট আসতে থাকে। তবে এই সময়টায় এরকম বৃষ্টিপাতটা আমার খুব একটা ভালো লাগে না। কারণ শীতকালে এমনিই ধরো ঠান্ডা থাকবে, আর তার মধ্যে যদি এরকম লাগাতার বৃষ্টি হতে থাকে, তখন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব সবসময়তেই যেন থাকে, আমাকে চারপাশে ঘিরে থাকে মনে হয়। এমনিতে আমি ভীষণ শীতকাতুরে, তার মধ্যে যদি আবার এরকম ঠান্ডা হওয়ার মধ্যে বৃষ্টি ফিষ্টি হয়, সেই সময় আমাকে আর দেখে কে? ডালের বড়ার যে ঝোলটা করব সেটার জন্য আলুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আলু দিয়েই ভালো করে একটা ঝোল করব। আর ওই যে পালং শাকটা নিয়ে এসছে, সেই পালং শাক আর বেগুন দিয়ে পালং শাক ভাজা করব। একবার বাড়ি থেকে তো আমাকে পার্সেল পাঠিয়েছিল যেখানে বড়ি ছিল। ছোট্ট ছোট্ট যে মসুর ডালের বড়িগুলো রয়েছে সেগুলো আজকেই শেষ হয়ে যাবে। তাই একটু মনটা খারাপ লাগছে, কারণ মসুর ডালের বড়িটা খেতে এত ভালো লাগে। কিন্তু যাই হোক, যদি আবার এরকম মনে হয় তাহলে হয়তো এখানেও একবার ট্রাই করতে পারি বড়ি দেওয়ার জন্য। আমি অনেক ভিডিওতে দেখেছি জানো তো, বাইরেও কিন্তু বেশ বড়ি দেওয়াটা সহজেই করা যায় মসুর ডালের বড়ির ক্ষেত্রে। তবে হ্যাঁ, রোদটা কড়া উঠতে হবে। আর এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, টমেটো, আদা, রসুন, লঙ্কা, আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছিলাম, বেসিক যা মশলা: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো। এই সব কিছু একেবারে আমি গুলিয়ে নিয়েছিলাম, কারণ ও আজকে একটুখানি মনে হলো একটু ফাঁকিবাজিই করি রান্নার ক্ষেত্রে। খুব বেশিবার করে করে বারবার মশলা গুলোরে তারপরে আবার এটাকে বাটরে, তাই একসাথেই সবকিছু করে নিয়েছিলাম। তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এই ফোড়নেই রান্নাটা করছি। তেজপাতাটা আমার কাছে প্রায় শেষ হব হব করছে। আর কোয়ালিটিটা মোটামুটি ছিল, মানে আমাদের দেশে যেরকম ধরো তেজপাতা পাওয়া যায়, কি সুন্দর একটা একটা বড় বড় সাইজের যে তেজপাতাগুলো হয়, আর মনে হয় কি খুব ফ্রেশ। কিন্তু এখানে তেজপাতাগুলো অতটাও ভালো ছিল না। আমি বার করে একটু রোদে রেখেছিলাম যাতে ঠিকঠাক থাকে, কড়া থাকে, কিন্তু না, খুব একটা সুবিধে সেটাতে হয়নি।
জানো তো, যে কোনো রকমের বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ডালের বড়ার কথা তো ছেড়েই দিলাম। যখন কলকাতায় ছিলাম, মানে দেশে যখন থাকতাম, সেই সময়টাতে এই ধরো দুর্গাপুজোর সময়ই যখন কেনাকাটা করতে বেরোতাম মার সাথে, সেই সময়তে যারা সাউথ কলকাতায় থাকো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। গড়িয়াহাট চত্বরটা বোধহয় দুর্গাপুজোর সময়টায় আমাদের একদম অন্যতম জায়গা ছিল কেনাকাটা করার জন্য। তো সেইখানে যখন যেতাম আর টুকিটাকি যা জিনিসপত্র মার সাথে গিয়ে কিনতাম, সেই সময়টাতে ওই ডালের বড়া যেরকম ঠেলায় বিক্রি করে, ওইটা খেতে যে কি ভালো লাগতো! এখনো বলছি আর এখনো যেন মনে হচ্ছে নাকে গন্ধটা ভেসে আসছে ওই ডালের বড়াটার। ছোট্ট ছোট্ট সাইজের ডালের বড়া ছিল। আর তার সাথে সব থেকে যেটা অ্যাট্রাকটিভ হতো সেটা হচ্ছে ওই চাটনিটা। মানে আমি কোল পার্কের চত্বরে গেলে বা গড়িয়াহাট চত্বরে গেলে ওই যে ডালের বড়াটা ওটা খাবো না, এইটা আমি ভাবতে পারি না। আমি সব সময় নিজের জন্য চেষ্টা করি, অথবা বাড়ির জন্য যদি বাড়ি ফিরতাম সেই সময়তে ধরো, বা ধরো কলেজ ফেরতা বাড়ি ফিরছি, সেই সময় কিন্তু অলওয়েজ আমি চেষ্টা করতাম ওখান থেকে যদি ডালের বড়া নেওয়ার হতো তাহলে বাড়ির জন্য একদম নিতাম। আর আলাদা করে আবার স্পেসিফাই করে দিতাম যে একটু বড় দেখে দিও, আর লঙ্কা যেগুলো আছে সেগুলো দেখে দেখে দেবে। তো সেই সব কথাগুলো মনে পড়ছিল আর ভাবছিলাম সত্যি এবারে দুর্গাপূজাটা এতটা আলাদা হয়ে গেল। এক নিমেষে মানুষের সমস্ত যা যা আনন্দ ছিল, যা যা খুশির দিন ছিল, সবটা এবারে যেন একদম অন্য রকম হয়ে গেল। এবারে যেন সব মানুষের মনটা নেই পুজো এনজয় করার জন্য। মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, মানে গরম জলটাই দিয়ে দিলাম ঝোলের জন্য। আর নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিলাম। নুন আর চিনিটা দুটোই একটুখানি ব্যালেন্স করে দিচ্ছি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে, তবে খুব বেশি মিষ্টিও করব না। ওই আর কি, যেরকম ব্যালেন্সড হয় সে খেতে সেরকমই চেষ্টা করছি। এবার এটা দিয়ে বাড়ির যে বাকি কাজগুলো রয়েছে আমার, সেগুলো আমি ঝটপট করে নিই। আমরা চেষ্টা করি ঘর টর পরিষ্কার করার যে কাজগুলো রয়েছে সেগুলো যেন আমরা দুজনেই সমান করে করতে পারি। সৌরভের ভাগেরটা করে দিয়ে চলে যায়, আর আমি তখন একটুখানি সময় নিয়ে নিজের মতন করে তারপরে করি। তো রান্নাটা যেহেতু অনেকটাই এগিয়ে গেছে, তাই ভাবছি এই কাজকর্মগুলো করে নিয়ে তারপরে স্নানটা সেরে ফেলবো। আর এই যে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটা অন্য পাত্রে আমি এটাকে ট্রান্সফার করে নেব। আজকে এই পালং শাকটা করলাম কিন্তু দেখানোর মতন খুব একটা হয়নি। মানে পালং শাকের কোয়ালিটিটাও আমার খুব একটা ভালো লাগেনি। আর বেগুনের কথা তো বললামই, এরকম দানাদার বেগুন খেলে আমার কেন জানি না ভীষণ একটা ইরিটেশন হতে থাকে ভেতরে ভেতরে, মানে মুখের ভেতরে মনে হয় কি যে চুল করছে বা কিছু একটা হচ্ছে। সেই জন্য আমি ওটাকে আর দেখালাম না, আর ওটা খুব একটা আমার ভালো লাগেনি। যদিও সৌরভ এই ধরনের খাবার খেতে ভালোবাসে, তো আশা করি ওর হয়তো ভালো লাগবে। আর এই যে ডালের বড়া দিয়ে অল্প করে একটু ভাত খেয়ে নিচ্ছি। অল্প না, যথেষ্ট ভাত নিয়েছি। নিয়ে ভালো করে খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। দেখা যাক সৌরভ রাতে যখন খাবে তখন কি বলে। বিকেল হয়ে গেছে আর এখন সৌরভ বাজার থেকে এসেছে কয়েকটা জিনিস নিয়ে, আর তার সাথে এই মিষ্টিটাও কিনে এনেছে। তবে মিষ্টি হরেক রকমের রয়েছে এখানে, কিন্তু আমার মাঝে এই যে লাল রঙের মিষ্টির যে একটা এরকম লম্বা মতন দেখছো কলাম মতন করা রয়েছে, ওইটাই খেতে আমার ভালো লাগলো। বাকি মিষ্টিগুলো আমি ট্রাই করিনি, কিন্তু সৌরভ একটা খেয়ে বললো বাপ রে প্রচন্ড মিষ্টি লাগছে। এই যে এটা আমি খাচ্ছিলাম, এটা বেশ এনজয় করে করে আমি খাচ্ছিলাম, সাথে একটা চিপসও এনেছিল, সেটাও খাচ্ছিলাম খেতে খেতে। তারপরে যে হঠাৎ করে এরকম একটা সময় আমার জীবনে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। মিষ্টিটা খাওয়া শেষ করে সবে জাস্ট জল বসিয়েছি চায়ের, হঠাৎ করে ফোনের মধ্যে একটা অ্যালার্ট বেজে উঠলো, এমার্জেন্সি অ্যালার্ট লিখে। আর তার কিছুক্ষণের মধ্যেই সাইরেনের আওয়াজ শুনতে পেলাম, যেটার জন্য আমি এখন নিচে যাচ্ছি। তোমরাও শোনো। আমি এখন নিচে হল এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি, আর ওই যে 17 নম্বর পেছনে দেখো লেখা রয়েছে, ওই দিকেই আমাদের অ্যাপার্টমেন্টটা। তো সাইরেন তখন বাজছিল, আর তার সাথে মিসাইলের যে ইন্টারসেপশন হচ্ছে দুমদাম করে সেটাও না। শোনা যাচ্ছিল। আমরা 5-7 মিনিটের জন্য ওপরে গেছিলাম, তারপরে আবারও সাইরেন শুনতে পেলাম, তাই জন্য আবার নিচে চলে এলাম। সৌরভ তো দেখছিল যে তখনকার নিউজ মিডিয়াতে এক্স্যাক্টলি কি দেখাচ্ছে, এবং কোথায় কোথায় যেখানে অ্যালার্ট দেখা যায় সেই জায়গাগুলোতে কি লেখা রয়েছে। আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি প্রচন্ড টেনসড হয়ে গেছিলাম।
আমার ঠিক মনে হচ্ছিল আমার গলার কাছে যেন আমি আমার হার্টবিটটা শুনতে পাচ্ছি। তখন এক্স্যাক্টলি কি করব আমি বুঝতে পারছিলাম না, জাস্ট চুপচাপ দাঁড়িয়েছিলাম। হাই, গুড মর্নিং। আর আজকে হচ্ছে মহালয়া, আজকে 2nd অক্টোবর। গতকাল আমার পক্ষে আর ভিডিওটা এন্ড করা সম্ভব হয়নি, সেই জন্য আজকে খুব স্কেচিলি ভিডিওটাকে শেষ করছি। গতকাল আসলে পরিস্থিতিও ছিল না ভিডিও এন্ড করার মতন। তো কোনো ক্রমে রাতের খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। আর আজকের সকালটা একটু অন্যরকম গেছে, কারণ আজকে সকালে মহিষাসুরমর্দিনী শুনেছি। অন্যান্যবার রেডিওতে শোনা হয়, এবারে তোমার শুনলাম ইউটিউবে। থ্যাঙ্কস টু ইউটিউব অবভিয়াসলি, যার জন্য আমরা শুনতে পেলাম। তো মাঝখানে আবার একটু আমার যথারীতি প্রত্যেকবারের মতনই মাঝখানে কি শেষের দিকটায় আমি একটু চোখ লেগে যায়, তারপরে আবার আমি জেগে উঠেছিলাম। তো ওটা শুনে ভালো লাগলো, একটুখানি অন্যরকম লাগলো। তবে এটাও ঠিক যে যে সিচুয়েশনটা গতকাল ক্রিয়েটেড হয়েছিল এখানে, সেইটা মানে খুবই ইম্প্যাক্টফুল ছিল, নো ডাউট। তবে আমরা খুবই আশ্বস্ত হয়েছিলাম, কারণ রাত্রিবেলায় এম্বাসি থেকেও একটা মানে ইমেলও এসছিল, এবং সেখানে এটাও বলা হয়েছে যে আমরা মানে যেন গাইডলাইন যা যা রয়েছে সেগুলো যেন মেনটেন করে চলি। আর ওরাও সবসময় নজরে রাখছে এখানে যারা ভারতীয়রা থাকে তাদের ওপরে, যাতে কোনো রকম এরকম যদি সিচুয়েশন হয় সেই সময়টায় তারা আমাদের হেল্প করবে, সেই আশ্বাসটুকু আমাদের মানে এখন সম্বল বলতে পারো, এবং ওটাতেই একটুখানি ভালো লাগলো। আর আরও একটা জিনিস বলার, যে আজকে মহালয়া, আজকে সত্যিই আমরা দেখতে পাচ্ছি যে এবারের উৎসব, এবারে পুজো একদম অন্যরকম। আমাদের ক্ষেত্রে তো বটেই, কারণ আমরা দেশের বাইরে রয়েছি, সেটা যেমন একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা আমরা মানে রাজ্যবাসী, মানে যারা কলকাতার পরেও রাজ্যের কথা বলছি, পশ্চিমবঙ্গে যারা আমরা থাকি, তাদের কাছে এবারের পুজোটা একদমই ডিফারেন্ট। কারণ বুঝতেই পারছো যে আরজি করের ঘটে যাওয়া এরকম একটা ভয়াবহ ঘটনা, এর রেশ কোনোভাবেই কাটতে পারে না, আমাদের জীবন থেকে এর রেশ উঠে যেতে পারে না। তাই আজকে যখন প্রথমবার বাজলো তোমার আলোর বেনু শুনলাম, সেই সময় আমার সেই মেয়েটির, যার নাম এখন আমরা নিতে পারছি না, যাকে অভয়া বা তিলোত্তমা বলা হচ্ছে, তার মায়ের মুখটা আমার কেন জানি না আমার চোখের সামনে ভেসে উঠলো, এবং আমি প্রথমবার আজকে চোখে জল এসে গেছিল এটা শুনে। তাই এটাই বলবো যে আমার তো কারোর কাছে আমি তো বাধা ধরা নিয়ম করে দিতে পারি না, বা কাউকে বলতে পারি না যে আপনি উৎসবে ফিরবেন না বা তুমি উৎসবে ফিরবে না, আমিও ফিরছি না। এটা আমার মানে বলাটা সাজেও না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবুও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা দেখছো তারা যেন অ্যাটলিস্ট মানে এই বিষয়টাকে মাথায় রাখো। কেউই ভুলে যাবার নয়, কেউ ভুলবেও না, কোনোদিনই ভুলবে না যতক্ষণ না বিচার পাচ্ছে তার পরিবার। এবং আমরা প্রত্যেকে, এটা এখন আমাদের প্রত্যেকেরই লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে বলা যেতে পারে। তো এইটাই বলবো। যাই হোক, দিনটা ভালো কাটুক তোমাদের, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও চেষ্টা করব ভালো থাকার, সুস্থ থাকার। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। খুব ভালো থেকো তোমরা সবাই, বাই।